নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আফরিন বেগম। সেন্সেশন বলতে পারেন। আমি তো বারবার করেই আমার প্রতিবেদনে বলেছি যে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্যদের পরে এই নির্বাচনে সিপিআইএম এর প্রাপ্তি শুধুমাত্র ডোমকলের বিধায়ক সুন্নর গেরো কাটিয়ে আসা মোস্তাফিজুর রহমান রানা নন, একই সঙ্গে আফরিন বেগম 7,000-এর কিছু বেশি ভোট পেয়েছেন। কিন্তু একটা কথা আছে, নেভিল কার্টাস বিখ্যাত ক্রিকেট লিখে তিনি বলেছিলেন স্কোরবোর্ড একটা গাধা। তিনি বলেছিলেন তারা ক্রিকেটের কি জানে যারা শুধুই ক্রিকেট জানে। ক্রিকেট শুধু ক্রিকেট নয়, স্কোরবোর্ড সত্যি একটা গাধা। কারণ ভালোবাসার, স্নেহের যদি আলাদা করে একটা নির্বাচন হয়, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের যে কজন প্রার্থী বিপুলভাবে প্রতিপক্ষকে পরাজিত করতে পারেন, হয়তো ভরসা জোগানোর ক্ষেত্রে এখনো তাদের কিছুটা ঘাটতি রয়ে গেছে, কিন্তু যদি স্নেহের, ভালোবাসার নেতৃত্বে ভোট হয়, তাহলে আফরিন যে কোনো প্রতিদ্বন্দ্বীকে অনায়াসে হেলায় হারাতে পারবে। আফরিন এখনো ডিপার্টমেন্টে ওর গবেষণার কাছে ব্যস্ত ছিল, তার মধ্যেই আমরা কিছুক্ষণ কথা বলার সুযোগ পেয়েছি আফরিনের সঙ্গে। আফরিন, তুমি নির্বাচনের পরে তো আবারও বলা যায় খবরের শিরোনামে তিল জ্বালায় তুমি দেখলাম একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলে, এবং সোশ্যাল মিডিয়া একটা কথা ভাসছে যে কসবার বিধায়ক, বালিগঞ্জের বিধায়ক তারা নেই, জাভেদ খান নেই, শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে না, আফরিন বেগমরা রাস্তায় আছেন, দীপু দাসেরা রাস্তায় আছেন। এই আমরা এখন যখন কথা বলছি 17 ঘোষেরা আমরা দেখতে পেলাম তারা যথেষ্ট মুভমেন্ট করছেন পুলিশের সঙ্গে। নতুন পরিস্থিতি রাজ্য, এর আগে বিজেপি সরকারকে এই রাজ্য দেখেনি, বুলডোজিং হচ্ছে বলে তোমরা অভিযোগ করছো। গতকাল তিলজলায় তুমি সামনে থেকে লড়াই করবে, ঠিক কি অভিজ্ঞতা একটু বলো। দেখুন, আমরা প্রথম দিন থেকে এই জিনিসটা বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ যেন পশ্চিমবঙ্গের জনগণের দ্বারা পরিচালিত হয়। সেই জিনিসটা বিজেপি একদম শপথ নিয়ে দায়িত্বে আসার পরেই যেটা করেছে, প্রথমেই একদম শুরু করেছে তারা যাতে পশ্চিমবঙ্গের যে মানুষ তাদের ওপর অত্যাচার করা যায়। আহ, আমরা গতদিন আমাদের বালিগঞ্জ এলাকায় একটি মিছিল হয়, সেই মিছিলে আমরা ছিলাম। কিন্তু প্রথম দিন যেখানে তিলজলার যে বিল্ডিং গুলো ভাঙা শুরু হয়, সেখানে প্রথম দিন থেকে আমাদের এলাকার স্থানীয় কমরেডরা, আমাদের সেই কসবা এলাকার প্রার্থী ছিলেন, একাধিকবার কাউন্সিলর ছিলেন, দীপু দাস, উনি প্রথম দিন থেকে রাস্তায় ছিলেন। আজকে শতরূপ দাস এখানে পৌঁছেছেন। ফলে আমাদের নেতৃত্বরা, স্থানীয় নেতৃত্বরা, আমাদের এলাকার নেতৃত্বরা, বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্বরা তারা সেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাদের সমস্যা জানছে এবং সেটার সমাধান করার ব্যবস্থা করছেন। আমরা প্রথম দিন থেকে বলছি যে এই ইলিগাল কনস্ট্রাকশন গুলো কোনোভাবেই একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে হয়েছে, কর্পোরেশনের সামনে হয়েছে, কাউন্সিলরদের সামনে হয়েছে। ফলে কোন আমলে হয়েছে সেটা নিয়ে এখন যদি কেউ কাদা ছোড়াছুড়ি করে, সেইটা বোধহয় একজন কাউন্সিলরের বা ইলেক্টেড এমএলএ এর মানে দায়িত্ব হওয়ার কথা নয়। তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা। যে সাধারণ মানুষ টাকা দিয়ে সেই বিল্ডিংটাতে থাকার জন্য টাকা দিয়ে কিনেছে, তারা সরকারকে ট্যাক্সও পে করেন, সেখান থেকে দাঁড়িয়ে তাদের লাইট, তাদের জল, এই সমস্ত কিছু ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ নেই, জল নেই, তাদেরকে বিনা নোটিসে, আইনি ভাবেও যদি আমরা দেখি, সরকার বলছে যে তারা বেআইনি নির্মাণ, ইলিগাল কনস্ট্রাকশন তারা নাকি ভাঙছেন, কিন্তু তারা সেটা আইনি ভাবেও ভাঙছেন না। তার আগের দিন একটা ঘটনা ঘটেছে, পরের দিন এসে বিল্ডিং ভাঙা হচ্ছে। অবশ্যই একটা দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য মানে খুবই খারাপ পরিস্থিতি, এরকম ভাবে সেই ঘটনাটা ঘটেছে। কিন্তু তারপরে যেভাবে সেই অঞ্চলে যে মানুষরা থাকেন, তাদের একাধিক বিল্ডিং এ বিভিন্ন রকম ভাবে এই যে বিদ্যুৎ এবং জলের কানেকশন যে ছিন্ন করে দেওয়া, সেটার যেমন বিরোধিতা করছে, ঠিক একই রকম ভাবে সেই মানুষগুলো যারা বলছেন আমরা ডকুমেন্ট দেখাতে পারবো এবং তাদের যে সংবিধান সুরক্ষিত যে অধিকার, তারা যে কোর্ট অব্দি যেতে পারে, সেই সময়টুকু যে সরকারকে তাদেরকে দিতে হবে, সেটাও সুরক্ষিত তাদের একটা অধিকার, সেই অধিকারটা তাদেরকে দেওয়া হচ্ছে না। ফলে সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা বলছি যে ইলিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নিতে চায়, ব্যবস্থা নিক, কিন্তু তার আগে যে সমস্ত মানুষগুলোর বাড়ি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে, তাদেরকে পুনরায় কাজ দিক, তাদেরকে পুনরায় ক্ষতিপূরণ দিক, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। তারপরে গিয়ে সরকার সেটা ভাঙার ব্যবস্থা করুক। শুধু সরকারের দায়িত্ব এটা হওয়ার কথা নয়। আমি প্রথম দিন গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিলাম একটা বিল্ডিং, আর মানুষরা কোথায় যাবে সেটা সরকার আর দেখলো না। সরকারকে সেগুলোর দায়িত্ব নিতে হবে। সেটার জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি এবং যে সমস্ত কাউন্সিলররা, এর আগের নেতারা যারা সমস্ত যুক্ত ছিল কর্পোরেশনের সামনে নাকের ডগায় এরকম ইলিগাল কনস্ট্রাকশন যে ক্ষেত্রে হয়েছিল, যারা যুক্ত ছিল এগুলোর সাথে, যে প্রমোটাররা টাকা নিয়ে এগুলো করেছে, তাদের প্রত্যেককে টেনে আনা হোক, তাদের প্রত্যেকের আগেনস্টে কেস ফাইল করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। সাধারণ মানুষ তাদের দোষের শাস্তি যেন না গোনে,
সেটা নিয়েই আমরা কথা বলছি এবং সেটা নিয়ে আমরা লড়াই করছি, আমরা রাস্তায় থাকবো এবং কোনোভাবেই যাতে এই মানুষগুলোর কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ যাতে তারা পান, সেটার জন্য আমরা ব্যবস্থা করার জন্য লড়াই করবো। আফরিন, রাস্তায় ছিলে, রাস্তায় আছো, কিন্তু কোনোভাবে তুমি কি নিশ্চয়ই আশা করেছিলে মানুষের সাড়া দেখে বা সোশ্যাল মিডিয়াতে বা মেনস্ট্রিম মিডিয়াতে তোমাকে নিয়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল, এতটা কমফোর্ট পাবে কোথাও গিয়ে কি মনে হয়েছিল নাকি অপ্রত্যাশিত ছিল? দেখুন, এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বালিগঞ্জের যে দীর্ঘদিনের ইতিহাস, সেই ইতিহাসে 2006 সালের পর থেকে অবশ্যই বামপন্থীদের ভোট অনেকাংশে কমেছে, কিন্তু এইবারের ভোটের যে একটা পোলারাইজড ভোট হয়েছে, যে বিজেপি থেকে বাঁচতে তৃণমূলকে ভোট দিতে হবে, এই যে একটা প্রচার, সেই প্রচার কোথাও গিয়ে একটা মানুষের মধ্যে খুব ভয়ের সৃষ্টি করেছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোট বিপুল পরিমাণে বেড়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে বালিগঞ্জ জাস্ট শুধুমাত্র একটা কেন্দ্র যেখানে মানুষ বাঁচতে চেয়েছে, কিন্তু তারা বিজেপিকে প্রতিরোধ করেছে, বিজেপির বিরুদ্ধে একটা নির্দিষ্ট দলকে তারা যাদেরকে মনে করেছে তাদেরকে ভোট দিয়েছে। আমি মনে করি লড়াই সবে শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি দায়িত্বে এসেছে, ফলে বিজেপির বিরুদ্ধে লড়াইটা আরো কঠিন হবে, কিন্তু মতাদর্শগত লড়াই, সেটার জন্য বামপন্থীরা লড়াই করছে। এবং অবশ্যই বিজেপির বিরুদ্ধে যে মূল শক্তি বামপন্থী, বিজেপি বিরোধী শক্তি, আসল যে বামপন্থীরা, সেইটা কোথাও গিয়ে মানুষের কাছে আরো পরিষ্কার হবে। কোথাও গিয়ে কি একটু মন খারাপ হয়েছে নাকি? তুমি অবশ্যই বলবে যে মন খারাপ হয়নি, কিন্তু কোথাও গিয়ে তো সংবেদনশীল মানুষ, পড়াশোনা করছো, ছাত্র আন্দোলন, একটু কি হতাশা, মন খারাপ নাকি না? আসলে সংবেদনশীল মানুষ বলেই এবং পড়াশোনা করছি বলেই আমার যুক্তিবোধ আমাকে এটা শেখায় যে কোথাও গিয়ে নির্বাচনে হেরে যাওয়াটা আসলে হচ্ছে যে হার নয়, লড়াই করতে হবে, মানুষের পাশে থাকতে হবে এবং নির্বাচনটাই শুধুমাত্র রাজনীতির একটা অংশ হতে পারে, সেটাই শুধু একমাত্র রাজনীতি নয়। ফলে সেটার জন্য আমার লড়াইটা কোথাও গিয়ে থেমে থাকবে না। আমি আগেও বলেছি, আমি বর্তমান দিনেও সমানভাবে লড়াই করে যাব, কারণ মানুষের কাছে পৌঁছানোটা আমার উদ্দেশ্য। জনপ্রতিনিধি যদি এসেছি, তাহলে তার আগে যে নির্দিষ্ট কাজগুলো আমার করা প্রয়োজন, সেই কাজগুলো অবশ্যই আগে করব, মানুষের কাছে পৌঁছাবো, সেই অধিকার নিয়ে, আমাদের অধিকার নিয়ে, হক নিয়ে, দাবি দাওয়া নিয়ে আগে লড়াই করব এবং অবশ্যই সেই কথাগুলো যেখানে পৌঁছাবো। মানুষের কাছে কি দাবি নিয়ে পৌঁছচ্ছ? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের তো এই ইলিগাল কনস্ট্রাকশনের যে ঘটনা ঘটেছে, সেটা সরাসরি বালিগঞ্জে না হলেও বালিগঞ্জের একদম লাগোয়া অঞ্চলে, সেই ফলে সেই বিষয়টা নিয়ে যেমন পৌঁছানোর বিষয় রয়েছে, সেটা নিয়ে খানিক কাজ হচ্ছে, সেটা নিয়ে মিছিল হচ্ছে। এবং একই সাথে আমরাও ভুলে যাইনি যে এসআইআর এর যে ইস্যুটা, সরকার, যে নতুন সরকার দায়িত্বে এসেছে, তারা যদি মানুষের দায়িত্ব নেয়, তারা যদি তাহলে সেটা খুবই ভালো হয়, কিন্তু তাদেরকেও খুব যে উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে তেমনটা নয়। ফলে আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে লড়াইয়ে ছিলাম, আমরা বলছি আমরা আগামী দিনেও থাকবো। যাদের এসআইআর এর নাম বাদ গেছে বা অ্যাপিলে রয়েছে, এখনো নাম আসেনি, তাদের নিয়েও তাদেরকে সংগঠিত করে তাদের নাম যাতে আসে, সেটা নিয়েও লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আফরিন, রাজনীতির কথা তো অনেক হচ্ছে, মানুষের তোমাকে নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আফরিনের সম্পর্কে একটু জানতে চাই। আফরিনের পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আফরিন রিসার্চ স্কলার, কিন্তু আমার তাছাড়াও প্রশ্ন, আফরিন অবসর সময় কি করতে ভালোবাসে? পাহাড়ে টাহাড়ে যাও বোধহয়, ছবি তো দেখতে পাই, আর কি ভালোবাসো? আমি মানে আমরা খুব অল্প সময় আমরা ট্রেকিং, আমরা যেহেতু বেশি ছুটি পাই না, তো সেই ট্রেকিং খানিক করি, ট্রেক করো? ট্রেক আচ্ছা করি। আচ্ছা এবং একই সাথে হচ্ছে যে আমার আঁকতে খুব ভালো লাগে, ফলে আচ্ছা। আমি আঁকি এবং বই পড়ি, গান শুনি, পোর্ট্রেট film না দেখি। ল্যান্ডস্কেপ, কোনটা পছন্দ? পোর্ট্রেট ইদানিং খুব বেশি একটু এঁকেছি, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আগে পোর্ট্রেট আঁকা হতো। করার মধ্যে তো হিউম্যান সাইকোলজি জাজ করার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, অবশ্যই, কারণ যার পোর্ট্রেট করছি বা যেই একদম নির্দিষ্ট বস্তুটার পোর্ট্রেট করছি, সেইটা খুব কাজে লাগে। স্টিল লাইফ, একদম সেটাও খুব প্রয়োজনীয় একটা বিষয়, মানে আমি কতটা লক্ষ্য দিয়ে দেখতে পাচ্ছি, ঠিক। কতটা ডিটেলস আমি দেখতে পাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো গিয়ে কোথাও কনসেন্ট্রেশন পাওয়ারও বাড়ায় বলে ঠিক। আমি মনে করি। অবজারভেশন পাওয়ার বাড়ায়। অবশ্যই, ঠিক। ফলে সেইগুলো আমি চেষ্টা করছি, যেহেতু একটা হেক্টিক শিডিউলের মধ্যে ছিলাম, এখন মাথা ঠান্ডা করে আরো অনেক কিছু কাজ করার আছে, ভাবার আছে, ফলে সেগুলোর মধ্যে আবার ঢোকার চেষ্টা করছি। একটু কি লেট রাইজার আফরিন নাকি তাড়াতাড়ি উঠে পড়া হয়? এই ক্ষেত্রে বলবো এটা খুবই রুটিন মাফিক, মানে আচ্ছা। যদি ঘুমানোর টাইম পাওয়া যায় তাহলে একটু বেশি করে ঘুমানো যায়, কিন্তু বেশিরভাগ দিনই সেই সময়টা থাকে না, ফলে আগে উঠে যাই, খুব আগে না উঠলেও 7টা-8টার মধ্যে উঠে যাই। বাড়ির শিল্পী কি আগের মতোই আছে নাকি শিল্পী একটু বড় হয়েছে, মা বাবার একটু বেশি আস্থা ভরসার জায়গা? আম, মা বাবার কাছে তো চিরকালই ছোটরা ছোটই থাকে, ফলে খুব যে পরিবর্তন হয়েছে এমনটা না, তারা যেভাবে দেখতেন সেইভাবেই দেখেন। পাড়া সাথে প্রতিবেশী? হ্যাঁ, সবাই স্নেহ করতেন আগেও একটা অন্যরকম ভাবে, অবশ্যই এখন হয়তো একটা অন্যরকম ভাবে দেখেন, কিন্তু তাদের কাছে তাদের সেই ছোঁয়াগুলো, তাদের সেই মনে হওয়াগুলো আমার কাছে একই রয়েছে।
তারা একই রকম ভাবে ভালোবাসেন। ফলে বদলে যে কোথাও যায়নি সেইটা আমরা মানে আমি নিজেও বুঝতে পারি প্রতিদিন যখন একই জায়গা থেকে বেরোই। তারা খুশি হন, তারা বলেন যে আরো বেশি করে আশীর্বাদ করেন এবং বলেন যে হ্যাঁ এই লড়াইটা লড়তে হবে। শিল্পী কি খেতে ভালোবাসে? আমি বিভিন্ন খাবার খেতে ভালোবাসি, এই শিল্পীকে দেখে তো তেমন হয়। সেই রকম ভাবে খুব খুব বেশি কিছু নয়, তবে ভালো লাগে, মানে বিরিয়ানি ভালো লাগে। বিরিয়ানি ভালো লাগে না? মোগলাই কুইজিন পছন্দ? হ্যাঁ পছন্দ। চাইনিজ পছন্দ? হ্যাঁ খানিক। খানিক। আচ্ছা, মানে তারপরে যদি তারপরে মোমো টোমো ইত্যাদি জিনিস পাহাড়ে না, গিয়ে তো? মোমো অত বেশিও পছন্দ না, পাহাড়ে গিয়ে ম্যাগি খেতে হয় থাকে, কারণ অত হ্যাঁ। উচ্চতায় গিয়ে খুব একটা বেশি কিছু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে পাস্তা ভালো লাগে, মোমোর থেকে বেশি পাস্তা ভালো লাগে। একদম ইউরোপ ভালো লাগে, এবার এখানে এরকম বানিয়েছে তাই। মানে একদম ইন্টারন্যাশনাল একজন ইটার দেখা যাচ্ছে আফরিন। আফরিনের কোথায় কোথায় মানে ট্রেক কোথায় কোথায় করা হয়েছে? সান্দাকফু ট্রেক করা হয়েছে, ওই রুটটাই মূলত আমরা ট্রেক করেছি। আমাদের সামনে আগামী দিনে জানি না প্ল্যান হবে কিনা, আমাদের প্ল্যান একটা করা রয়েছে হিমাচলে একটা ট্রেক করার। তো সেটা আমাদের খুবই ছোট ছোট পায়ে। স্পিটি ভ্যালি? হ্যাঁ স্পিতি অবশ্যই যাব, এবার তার বাইরে আরো কয়েকটা জায়গা ঘোরার প্ল্যান হয়েছে, তো সেইটা যদি করা যায়। এবার আমি যেহেতু মানে আমি ভালো পারি বলবো না, তবে আমি পারি, মানে আমি খারাপ পারা কি করে যাবে? মানে খারাপ পারলে তো মানে ফিরে আসা যাবে না। না খারাপ পারা মানে হচ্ছে যে একদম পারছি না ছেড়ে দিচ্ছি এরকমটা নয়, আমার খুবই ভালো লাগে এবং আমি শুরু মানে গাইডের সাথে শুরুর এক দুজনের মধ্যেই থাকি, তো সেই ক্ষেত্রে নতুন শুরু করেছি, ভালো লাগছে এবং মনে করি যে এটা শরীর এবং মনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যতদিন পায়ের জোর আছে, হাঁটার শক্তি আছে, ততদিন যাতে ট্রেক করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারি, প্রকৃতিকে যতটা গ্রহণ করে নেওয়া যায় এই এত পরিবেশ দূষণের বাজারে, যেখানে গিয়ে প্রকৃতিকে আরো বেশি করে গ্রহণ করে নেওয়া যায়, প্রকৃতির কাছ থেকে শেখা সম্ভব হয়, সেই জায়গাগুলো যেন ছেড়ে না দিই, মরে যাওয়ার আগে অন্তত সেই জায়গাগুলো। আরে এখন তো এখনো 30 হয়নি, আপনি যদি এখন থেকে মানে মানে শেষ হয়ে যাওয়ার আগে আফরিন কি ধরনের গান শোনা পছন্দ আপনার? আমি সব রকমেরই গান শুনি, পুরোনো বাংলা গান থেকে শুরু করে। পুরোনো বাংলা গান? পুরোনো বাংলা গান থেকে, কারণ আমার বাবা খুবই মানে গান পছন্দ করতেন, তো ছোটবেলা থেকে টিপ, তখন রেকর্ডার এবং টেপ ছিল, তো প্রচুর গান শোনাতেন এবং সেখান থেকেই শুনেছি, বাবার গলায়ও প্রচুর গান শুনেছি, পুরোনো হিন্দি গান, বর্তমান দিনেরও প্রচুর গান। এই সময় কোন গায়ক পছন্দ? অরিজিৎ সিং? অরিজিৎ সিং তো অবশ্যই সবার খুব পছন্দ, মানে হ্যাঁ এরকমই, মানে যখন যার গান ভালো লাগে তখন শুনি। ধরো অরিজিৎ সিং গাইছেন রং দে তু মোহে গেরুয়া, শ্রেয়া ঘোষাল গাইছেন মোহে রং দো লাল, তুমি কোনটা শুনবে? মানে গান হিসেবে কোনটা? আমি দুটোই শুনবো। রং দে তু মোহে গেরুয়া শুনবে? হ্যাঁ, কারণ গেরুয়া রঙের সাথে সমস্ত কিছু তো সম্পর্ক নেই। রং দে তু মোহে গেরুয়ার মধ্যে যে কথাটা বলতে চেয়েছেন সেটা যদি মানুষ বুঝতে পারে তাহলে তো এত সমস্যা নেই। রংটা কোনো নির্দিষ্ট দলের হতে পারে না, কোনো নির্দিষ্ট মানুষের হতে পারে না। এটা আফরিন আজকে নীল সাদা পরে আছে, এরপরে কি আফরিনকে পরের ইন্টারভিউ করার সময় গেরুয়া সালোয়ারে দেখা যেতে পারে? জানি না, যদি থাকে কখনো পরবো, ওরকম ভাবে তো বিচার করে পড়ি না, খুব বেশি জামা কাপড় আমাদের নেই, যা আছে সেটাই ঘুরিয়ে ফিরিয়ে পড়ি। আর শাহরুখ খান পছন্দ? হ্যাঁ শাহরুখ খান পছন্দ। শাহরুখ খান পছন্দ, অরিজিৎ সিং পছন্দ, তাহলে তো রং দে তু মোহে গেরুয়া পছন্দ হবেই। হ্যাঁ, সাথে রণবীর কাপুরকেও খুব ভালো লাগে, কারণ উনি যেভাবে বর্তমান দিনে আমাদের জেনারেশনের অভিনেতা হিসেবে উঠে এসেছেন, যেভাবে অ্যাক্টিং করেন, খুবই পছন্দ। আচ্ছা, মানে সব মিলিয়ে আমরা আফরিনকে একটু ধরার চেষ্টা করলাম। বিরিয়ানি ভালোবাসে, পাস্তা ভালোবাসে, রং দে তু মোহে গেরুয়া শুনতে আপত্তি নেই, পাহাড়ে যায় আফরিন, প্রকৃতি এবং লড়াই করছে, আন্দোলন করছে। আপনাদের কেমন লাগলো এই এপিসোড জানাবেন। এবং আমি একদম প্রকাশ্যে আমার প্রতিবেদনেই বলেছিলাম যে আজকেও আবারও বলছি, এই নির্বাচনে কিন্তু সিপিআইএম এর প্রার্থী এবং পশ্চিমবাংলার প্রার্থী আফরিন বেগম, ওরা যদি রাজনীতি করে দলমত নির্বিশেষে যে কোনো দলে ওদের মতো ফ্রেশ ইয়াং ব্লাড, ফ্রেশ অক্সিজেন যদি রাজনীতিতে আসে, তাহলে রাজনীতি আগামী দিনে কলুষমুক্ত হবে, এমনটা আশা করাই যায়। এবং আমরা আশা করি যে ইয়াং জেনারেশন, ওরা জেন জি সম্ভবত না, জেন মিলেনিয়াল, ওরা না আমি জেন জি 1997। ও 1997 জেন জি, মানে ওরা যদি রাজনীতি করে তাহলে আমার বিশ্বাস অবশ্যই রাজনীতি আগামী দিনে আমরা আস্থা ভরসা রাখতে পারি। আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেল।